প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে একেবারে নৃশংসভাবে তার শত মানুষের সামনে তার শরীর থেতলে দেওয়া, বিবস্ত্র করা, মৃত্যু নিশ্চিত করা এবং এই ধরন করে নিশ্চিত করার পরে তার উপরে লাফানো, এই যে লাল চাঁদ ওরফে সোহাগের উপর যে এই যে একেবারে নৃশংসতা। তারপর চাঁদপুরে দেখবেন একজন ইমামকে ছুরিকাঘাত করা, খুলনায় যুবদলের এক নেতাকে তাকে মৃত্যু নিশ্চিত করে আবার রক কেটে দেয়া। এই মানে এগুলো কি জুলাই বা অভ্যুত্থান উত্তর কোনো উপসর্গ নাকি কারো ব্যর্থতা? কে মনে করছেন? জি, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং আজকের অনুষ্ঠান যারা দেখছেন তার সবাইকে শুভেচ্ছা এবং সালাম। এটা আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্তভাবে আমাদের এটা আলোচনা করতে হচ্ছে যে প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে একেবারে নৃশংসভাবে তার শত মানুষের সামনে তার শরীর থেতলে দেওয়া, বিবস্ত্র করা, মৃত্যু নিশ্চিত করা এবং এই ধরন করে নিশ্চিত করার পরে তার উপরে লাফানো, এই যে লাল চাঁদ ওরফে সোহাগের উপর যে এই যে একেবারে নৃশংসতা। তারপর চাঁদপুরে দেখবেন একজন ইমামকে ছুরিকাঘাত করা, খুলনায় যুবদলের এক নেতাকে তাকে মৃত্যু নিশ্চিত করে আবার রক কেটে দেয়া। এই এগুলো কি জুলাই বা অভ্যুত্থান উত্তর কোনো উপসর্গ নাকি কারো ব্যর্থতা? কে মনে করছেন? জি, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং আজকের অনুষ্ঠান যারা দেখছেন তার সবাইকে শুভেচ্ছা এবং সালাম। এটা আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্তভাবে আমাদের এটা আলোচনা করতে হচ্ছে যে আমি এই ঘটনার ভিডিওটা দেখি নাই, এটা এক ধরনের ট্রমা তৈরি করে, এই জন্য ভয়ে আমি ভিডিওটা দেখি নাই, যে অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। তো এখানে আমরা কয়েকটা প্রশ্ন তুলতে পারি। টোটাল ঘটনাকে ধরেন আপনি তিনটা জায়গা থেকে দেখতে পারেন। একটা হচ্ছে একটা সামাজিক ফেনোমেনা, যে কেন আমাদের সোসাইটি মানুষ এই পরিমাণ হিংস্র হয়ে উঠতেছে, যে একজনকে আপনি প্রকাশ্য দিবালোকে পিটিয়ে পাথর দিয়ে আঘাত করে আপনি তাকে হত্যা করতেছেন। তাহলে আমরা কেন এই সামাজিক জায়গায় গিয়ে দাঁড়ালাম? তো এটা হচ্ছে একটা কোশ্চেন। আরেকটা ডাইমেনশন থেকে আমরা এটাকে দেখতে পারি, সেটা হলো যে ঘটনা ঘটছে খুব সম্ভবত কয়েকদিন আগে। আর আমরা যদি দেখি যে পুলিশ প্রশাসন এখানে যাদেরকে অ্যারেস্ট করছে, এই জিনিসটা ঘটছে হলো এই ভাইরাল হওয়ার পরে। ধরেন একটা পলিটিক্যাল পার্টি, সে হয়তো এটা জানলো না, দেখলো না, বা আমরা সাধারণ জনগণ জানলাম না, কিন্তু একটা হত্যাকাণ্ড হওয়ার সাথে সাথে তো সেখানকার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সেটা জানবে, সেখানে মামলা হবে, পুলিশ সেখানে অ্যাক্টিভ হবে। তো এই যে প্রফেশনালিজমের জায়গা থেকে অ্যাডমিনিস্ট্রেশন কাজ করতে পারতেছে না, এবং একটা জিনিস সামাজিকভাবে ভাইরাল হওয়ার পরে আপনি কাজ করতেছেন, যদি আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং বিচার বিভাগ এটা যদি আপনার সোশ্যাল রেসপন্সের পার্ট হয়ে ওঠে, তাহলে তো এটা অত্যন্ত ভয়াবহ একটা জিনিস। তো এই জায়গাটাতে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের একটা বিশাল দুর্বলতা আছে। এবং থার্ড হলো এটাকে আমরা পলিটিক্যাল পার্টির জায়গা থেকে দেখতে পারি, যে এই ঘটনার সাথে যারা জড়িত তারা হচ্ছে আপনার যুবদল, ছাত্রদল এবং বোধহয় স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত। বিএনপি পলিটিক্যালি যে কয়জনকে বহিষ্কার করছে তার মধ্যে যুবদলের খুব বড় পর্যায়ের আপনার যুগ্ম আহ্বায়ক বোধহয় মহানগরের এই পর্যায়ের একজন নেতা বা কর্মী আছে। তো এই যে পলিটিক্যাল পার্টির লোক হওয়ার কারণে তারা মনে করতেছে যে প্রকাশ্য দিবালোকে তারা সন্ত্রাস করতে পারে, খুন করতে পারে, এবং এটা কেন করে? সে মনে করতেছে এটা করে আমি পার পেয়ে যাব, আমার কোনো বিচার হবে না। এবং এটা আসলেই যদি এই পরিমাণ ভাইরাল না হইতো, এটা যদি কেউ ভিডিও ফিল্মিং না করতো, সামাজিক পরিসরে না আসতো, তাহলে সে কিন্তু এটা নিয়ে আসলেই পার হয়ে যেত। তো এই যে পারসেপশন তার, যে আমি পলিটিক্যাল পার্টির মধ্য দিয়ে এম্পাওয়ার্ড হইতেছি, সে মনে করতেছে যে আমি এখন সামহাউ রুলিং পার্টি, আমি ইচ্ছা করলে এটা করতে পারি, তাহলে সেখানে তার রাজনৈতিক দলের একটা জবাবদিহিতা থাকে, একটা দায় দায়িত্ব থাকে যে এই জিনিসটাকে সে কীভাবে ট্যাকল করবে। তাহলে আমরা একটা সামাজিক ফেনোমেনা আকারে এটাকে দেখব, সরকার এবং পুলিশ ডিপার্টমেন্টের ব্যর্থতা আকারে এটাকে দেখব, এবং বিএনপির রাজনীতি একটা সন্ত্রাসী রাজনীতি হয়ে উঠতেছে কিনা এই জায়গা থেকেও আমরা দেখব। যে আপনি ধরেন যে এটা বিএনপির প্রতি বিদ্বেষের জায়গা, অথবা আপনি বিএনপির অপোনেন্ট বলে প্রশ্ন তুলতে পারেন, এটাও হইতে পারে। আবার আপনি বিএনপিকে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসেবে বোঝার চেষ্টা করতেছেন এবং দেখার চেষ্টা করতেছেন যে এই পলিটিক্যাল ইনস্টিটিউশনের মধ্যে মাসল পাওয়ার, টাকা, এই যে নেক্সাস, এই যে পাওয়ার অ্যাবিউজ করার, বিএনপির চাঁদাবাজির ব্যাপারে এখন কথা হইতেছে। বিএনপি নিজেও প্রায় 4000 লোককে বহিষ্কার করছে। ডক্টর গালিব, এখানে একটা ছোট্ট একটা বিষয় যদি আপনাকে অ্যাড করি আপনার আলোচনার জন্য, যে কোনো দেশে অভ্যুত্থান হলে অভ্যুত্থান একটা ডিক্টেটরশিপ থেকে বেরোয় আসা একটা বড় ওয়ে। তো এখানে কিন্তু ইতিপূর্বে যতগুলো কথা এসছে যে কোনো অভ্যুত্থান কোথাও হলে তারপরে
সেখানে যে দল, উপদল, গ্রুপ, উপগ্রুপ থেকে যে বড় ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, কারণ প্রতিষ্ঠানগত ভেঙে পড়ে। এরপরে যে সরকার আসে তাকে অনেক বেশি শক্ত হতে হয়। ডক্টর ইউনূস সরকারের কি শক্ত হওয়ার জায়গাটাতে কোনো ঘাটতি দেখছেন কি? না, দ্যাটস এ ভেরি ভেরি গুড পয়েন্ট। দেখেন, আমরা যদি এই প্রশ্নটাকে এখানে যাই যে এই টোটাল ঘটনা কেন ঘটতেছে, এই সামাজিক নৃশংসতা কেন হইতেছে, এই পাওয়ার প্র্যাকটিস কেন হইতেছে, বা পুলিশ মানে একটা ইউনিট হিসাবে কেন কাজ করতে পারতেছে না, এই সকল প্রশ্নের উত্তর উইল গো ব্যাক টু দ্য কোশ্চেন যে আমরা গত 15-16 বছর এমন একটা রাজনৈতিক শাসনের মধ্যে ছিলাম যেটা একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা ছিল, একটা মাফিয়া স্টেট ছিল, একটা একনায়কতান্ত্রিক সরকার ছিল, এবং একটা কমপ্লিটলি পুলিশ স্টেট ছিল যেখানে নাগরিক অধিকারের কোনো জায়গা ছিল না। এবং আমাদের রাষ্ট্রের সকল ইনস্টিটিউশনগুলো ফেল করছে, সকল ইনস্টিটিউশন। দেখেন, জুডিশিয়ারি ফেল করছে, পুলিশ তো গুম খুন পলিটিক্যাল ওয়েপন হিসাবে ইউজ করছে, রাজনৈতিক দল হিসাবে আপনার ছাত্রলীগ, যুবলীগ জাস্ট পলিটিক্যাল থাকস হিসাবে তারা ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করছে, বিরোধী দল বিএনপি এবং জামাতকে অত্যাচার নির্যাতন করে আপনার কর্নার করে ফেলা হয়েছে। তো এত বড় একটা শূন্যতার মধ্য দিয়ে যখন আমরা পরিবর্তনের মধ্যে গেলাম, তখন আপনি রাতারাতি হঠাৎ করে সব কিছু ঠিক হয়ে যাবে এটা আশা করাটা ঠিক না। আপনাকে এটা ধরে নিতেই হবে যে আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাব, এবং এই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আমাদের কিছু ত্রুটি দুর্বলতা থাকবে। তো সেই জায়গা থেকে আমার প্রথম পয়েন্ট হলো যে এই যে ডিসঅর্গানাইজেশন যেটা আমরা দেখতেছি, এই ডিসঅর্গানাইজেশনটার জন্য খুব বেশি হোপলেস হওয়ার কিছু নাই। এটা খুব এক্সপেক্টেড ছিল। আপনি একেবারে রাতারাতি হাসিনার 15 বছরের সরকার পড়ে গেছে, আপনি পরের দিন সকালে খুব সুন্দর একটা গভর্নমেন্ট সিস্টেম ডেভেলপ করে ফেললেন, এটা কোথাও হয় না। অনেক জায়গায় ট্রানজিশন পিরিয়ড এর চেয়ে তো খারাপ পরিস্থিতি হয়। আপনি মানে অনেকগুলো দেশে যদি আপনি দেখেন যে খুব বাজে সিচুয়েশন হয়, সেই জায়গা থেকে কিন্তু আমরা ওয়ে বেটার আছি। তো আমি প্রথম ইন্টারিম গভর্নমেন্টকে, তারা যথেষ্ট উইক, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, আমি 100% এগ্রি করি। পুলিশ ডিপার্টমেন্ট এখন পর্যন্ত আপনার ডেভেলপ করে নাই, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে হাসিনা যখন পলায়ে গেছে তখন পুলিশও পলায়ে গেছে, বাইতুল মোকাররমের ইমামও পলায়ে গেছে, তাই না? তো আপনি সেই জায়গা থেকে রিবিল্ড করবেন আর আপনার সব কিছু হচ্ছে আপনি জাস্ট হচ্ছে ম্যাজিকের মতো কাজ করবে, এটা তো হয় না। কাজে এটা খুব আনএক্সপেক্টেড না, কিন্তু আমাদেরকে ইন্টারিম গভর্নমেন্টকে প্রশ্ন করতে হবে, তার জবাবদিহিতা নিতে হবে, তার পারফরমেন্সকে রেটিং করতে হবে, সে ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই, এটা এক্সকিউজ না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় রিবিল্ড করতেছি, এবং সেই জায়গা থেকে যদি আপনি ধরেন যে এটাকে একটা স্ট্যান্ডার্ড ডেমোক্রেটিক প্রসেস, আমাদের আগে একটা ভালো গভর্নমেন্ট ছিল, ইলেকশনের মধ্যে দিয়ে আরেকটা গভর্নমেন্ট হয়েছে, সেই গভর্নমেন্ট এখন কাজ করতেছে, আপনি তাকে রেট করতেছেন, আমি তো এই জায়গায় নাই রে। সেই পারফরমেন্স রেটিং করবো আপনি কিভাবে দেখছেন? যে একেবারেই আপনি দেখেন যে জুলাই অভ্যুত্থানের মধ্যে যেহেতু আপনি একদম সরাসরি একেবারে সেটাকে খুব ভালোভাবে অবজার্ভ করছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, জুলাই অভ্যুত্থানে প্রধান প্রতিপক্ষকে অভ্যুত্থানকারীদের পুলিশ নিঃসন্দেহে মানে সামনে প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের পুলিশ, রাষ্ট্রের পুলিশ ছিল, রাষ্ট্রের পুলিশ আওয়ামী লীগের পুলিশ, সামনে পুলিশ। তো যেই পুলিশকে ট্যাকেল করে পুলিশকে হারিয়ে দিয়ে এই জয়, তো সেই পুলিশ, যেমন বাংলাদেশে তো বিভিন্ন বাহিনীর নামও চেঞ্জ হয়ে গেছে, এই পুলিশ বা এই সেট আপ দিয়ে তো আসলে বাংলাদেশে যেটা এক্সপেক্ট করছেন সবগুলো তো ওই পুলিশের উপর ডিপেন্ড করে হচ্ছে। এই পুলিশকে আগে সংস্কার করা জরুরি, সেটা কত দূর মনে করছেন আপনি রেটিং করবেন? গভর্নমেন্ট ইজ এক্সট্রিমলি উইক অ্যান্ড স্লো, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যেমন আপনি ধরেন যে আমলাতন্ত্রে কি বড় ধরনের কোনো পরিবর্তন হয়েছে? না। জুডিশিয়ারি হয়েছে? না। আমার বোধহয় খুব সম্ভবত 15 জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে গভর্নমেন্ট এই কালকে বা পরশু, 1 বছর পরে আর কি, তাই না? পুলিশ ডিপার্টমেন্টের টপ লিডারশিপ চলে গেছে, তো সেখানে আপনাকে রিপ্লেসমেন্ট দিতে হইতেছে। আমলাতন্ত্রে পরিবর্তন হয় নাই বললেই চলে। মিলিটারি ব্যুরোক্রেসিতে তো অলমোস্ট আপনার খুব বেশি পরিবর্তন হয় নাই, অথচ হাসিনা সরকারের আপনার গুম এবং খুনের সাথে তারা সিস্টেম্যাটিকলি ডিজিএফআই এবং অন্যান্য সংস্থা আপনার জড়িত ছিল। তো সরকার, যদি আমরা বলি যে এই সরকার কি আরও ভালো পারফর্ম করতে পারত, ডেফিনেটলি কোনো সন্দেহ নাই, ওয়ে বেটার। আপনি যদি তাকে রেট করেন তার এক্সট্রিমলি পুয়ার হবে বিভিন্ন জায়গায়, এটার সাথে আমি 100% এগ্রি করি। কিন্তু আপনি যদি এই সরকারকে একটা সাধারণ সরকারের সাথে তুলনা করে বলেন যে সরকার ব্যর্থ হইতে যাইতেছে, আপনি যদি এক্সট্রিম অ্যালার্ম তৈরি করেন যে আমরা খুব খারাপ সিচুয়েশনে আছি, আমি এটার সাথে 100% ডিসএগ্রি করি। তার কারণ হলো আপনি ছিলেন একটা ফ্যাসিস্ট সিস্টেমে, সেখান থেকে বাইর হয়ে আইসে এটাকে ডেভেলপ করা অত্যন্ত কষ্টকর একটা কাজ। তো আমি সেই জায়গায় গভর্নমেন্টকে বেনিফিট অফ ডাউট দিব এবং আমরা বলবো যে তার পারফরমেন্স দুর্বল হলেও দে আর ইন দ্য রাইট ট্র্যাক, দে আর এক্সট্রিমলি স্লো, আই এগ্রি উইথ দ্যাট। এবং আরেকটা জিনিস আমার বোধহয় ইন্টারিম গভর্নমেন্টকে, ডক্টর ইউনূস সিলেট এই গভর্নমেন্টকে আরেকটা জায়গায় আমাদের খুব স্পষ্টভাবে বলতে হবে, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পারি, আপনি ধারণা করতে পারেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার পারফরমেন্স থেকে যদি আপনি দেখেন তাহলে সরকারের আলাদা করে কোনো ব্যাড পলিটিক্যাল ইন্টেনশন নাই।
সরকার তার নিজের গেম খেলার চেষ্টা করতেছে না। তারা একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন দিয়ে আগামী জুনের মধ্যে তারা চলে যাবে, এই ব্যাপারে তাদের যে কমিটমেন্ট সেটা খুব স্পষ্টভাবে এখানে আছে। কিন্তু একটা অভিযোগ তো একেবারেই স্পষ্ট বলতে পারেন, যদি বলে আজকেও যুব দলের সভাপতি সংবাদ সম্মেলন করেছে, তিনি সরাসরি বলেছেন যে আইন শৃঙ্খলাকে নাজুক রাখা হয়েছে, এই ধরনের ঘটনাগুলো ঘটছে শুধুমাত্র নির্বাচনকে পেছানোর জন্য। আপনি ধরেন যে আমি ধরে নিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি নাজুক রাখছেন, ঘটনাগুলো ঘটছে কেন, কে কে করতেছে, আপনি করতেছেন কেন? ধরেন এটা যদি একটা পিওর ক্রিমিনাল ঘটনা হইতো, যেখানে আপনার কোনো পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট নাই, শুধু একটা ক্রিমিনাল ঘটনা, আপনার স্টেটমেন্ট ঠিক ছিল, আপনি বলতেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আপনার হচ্ছে খারাপ, দুর্বল, এই কারণে সমাজে ক্রাইম বেড়ে গেছে। কিন্তু যখন যুবদল নিজে অ্যাজ অ্যান পলিটিক্যাল উইং অফ দ্য বিএনপি এই ঘটনার সাথে জড়িত, তারা তো আইন শৃঙ্খলা বাহিনীর এই কথা বললে হয় না। অর্থাৎ তারা এখন বলতে চাইতেছে যে দেখো আমি সন্ত্রাসী করব, কিন্তু পুলিশ কেন আমাকে আটকায় না? এটা তো পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কোনো বক্তব্য হলো না, তার পার্টটাকে নিতে হবে। আমি বলছি যে ঘটনার দুইটা ডাইমেনশন। একটা ডাইমেনশন হলো যে পলিটিক্যাল পার্টি হিসাবে কেন বিএনপি এই জাতীয় কার্যক্রমের মধ্যে যাচ্ছে, তার লোকেরা যাচ্ছে, এই প্রশ্ন বিএনপিকে দেখতে হবে। পুলিশ ডিপার্টমেন্ট উইক, সেটাও আসতে হবে, কিন্তু উইক তার মানে তো এই না যে আপনাকে সন্ত্রাস করতে যাইতেই হবে, পুলিশ তো আপনাকে যাওয়ার জন্য বাধ্য করতেছে না। তাহলে আপনার পার্টির মধ্যে কেন এটা হইতেছে না? কেন এই জাতীয় সন্ত্রাসী যারা দিনে দুপুরে নির্বিচারে মানুষ খুন করতে পারে, তারা আপনার পার্টির এত বড় হাই র্যাঙ্কে আসে কিভাবে? কিভাবে আসে সেই প্রশ্ন তো বিএনপিকে তার নিজেকে করতে হবে। এবং আজকে দেখেন, আমার মনে হয় যে বিএনপি যে বহিষ্কারের মধ্যে দিয়ে এটাকে সমাধান করতে চাচ্ছে না, আপনি এইভাবে এটাকে সমাধান করতে পারবেন না। এটার চাইতে বড় প্রবলেম। আমার বোধ হয় যে যুব দলের টোটাল কমিটি এখন ডিসব্যান্ড করে দেওয়া উচিত।